আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিয়ে আজকের সংবাদ শিরোনাম। বিদ্যুতের বিল 2,83,000 টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের। পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল। জমি অনুপ্রবেশের আশঙ্কা, ভারত বাংলাদেশ সীমান্তে জারি নৈশ কারফিউ। বনগাঁতে দিনভর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ, উত্তেজনা, ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ। কলকাতা পুরসভায় চাকরির টোপ, ভুয়ো নথি এবং নীল বাতির গাড়ি দেখিয়ে 4.5 লক্ষ টাকা আত্মসাৎ। চাপে পড়েছে বিজেপি, সংসদে এবার গালাগালি অমিত শাহের। শুভেন্দুর নন্দীগ্রামে বাড়তি নজর, এসআইআর পর্যালোচনায় স্পেশাল অবজারভার পাঠালো কমিশন। শুভেন্দুর মস্তিষ্কে বিকৃতি হয়েছে, বিরোধী দলনেতাকে নিশানা রায়গঞ্জের তৃণমূল বিধায়কের। 22 ডিসেম্বর একের পর এক বাউন্সার দেব, অপেক্ষায় থাকুন, ঘোষণায় হুমায়ুন। প্রথমবার বিধানসভা স্ট্যান্ডিং কমিটিতে ঠাঁই পাবেন পার্থ চট্টোপাধ্যায়, চলেছে আলোচনা। খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেনাপ্রধানের দিকে আঙুল তারেকের। কোর্টে যাওয়ার সময় মাঝপথেই ধাক্কা ট্রাকের, শাহজাহানের বিরুদ্ধে কি এমন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলা? জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে এসআইআর ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ফের ভাঙন বিজেপিতে, পদ্ম থেকে ঘাসফুলে 15টি পরিবার। 13 বছর পর কলকাতায় পারফর্ম করতে আসছেন এ আর রহমান, কবে এবং কোথায়? ইউনূসের সরকার থেকে ইস্তফা, হিজবুত ঘনিষ্ঠ 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। নকল হুমায়ুনের ফুটেজ খেল কে? পর্দাফাঁস বিদেশি ধর্মগুরুদের। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বন্দী রাখতে যোগীর খাস তালুকে তৈরি 3 তলা বিশিষ্ট আটক কেন্দ্র। মহা দুর্যোগের পূর্বাভাস, ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠবে জাপান, 2 লক্ষ প্রাণহানির আশঙ্কা। চায়ের দোকানে 2 গোষ্ঠীর বচসা, বুকে সজোরে ঘুষি, মৃত্যু তৃণমূল কর্মীর। ওপরওয়ালা জব ভি দেতা, 10 বছর নিঃসন্তান ছিলেন, একসঙ্গে জন্ম দিলেন 5 সন্তানের। পুলিশি ছাত্রকে অপহরণ করে মিথ্যে মাদকের মামলা দিল হাইকোর্টে, প্রমাণ হতেই সাসপেন্ড 6 পুলিশ কর্মী। বাসন্তী হাইওয়েতে মৃতের পরিবারের সঙ্গে শাহজাহানের পুরনো শত্রুতা, কিভাবে পারফেক্ট ফেল করা ট্রাক রাস্তায়। প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লাল পার্টির? খড়দায় রাতের অন্ধকারে বিএলওর বাড়িতে দুষ্কৃতীদের হামলা, এলাকায় চাঞ্চল্য। নিজেকে বাঁচাতে আদালতে ছুটলেন সলমান, এবার কোন বিপদ সংকেত পেলেন বলিউডের ভাইজান? দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার, পড়ল 20টি সেলাই, পলাতক অভিযুক্ত 3 ক্রিকেটার। একাকী বৃদ্ধের রহস্য মৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, ঘনীভূত রহস্য। নন্দীগ্রামের দেবব্রত মাইতির পরিবার আস্থা হারাচ্ছে সিবিআই তদন্তের উপর। হ্যালো মোদিজি, যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার। বিজেপিকে কটাক্ষ করে ফের গান দেবাংশুর। 26-এর নির্বাচনে কতগুলো আসন পাবে তৃণমূল, বড় ভবিষ্যৎবাণী অনুব্রতর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ভুতুরে বিদ্যুতের বিল এলো এক বৃদ্ধের কাছে। বিদ্যুৎ বিল নিয়ে রাতের ঘুম উড়েছে বৃদ্ধ গোলাম নবী খানের। বাড়িতে বিপিএল মিটার, তার বিল আসে 2,83,000 টাকা। ভূমিহীন বৃদ্ধে ইলেকট্রিক বিল আসতেই পড়েছেন চরম সমস্যায়। বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিদ্যুৎ দফতরের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ। একাধিকবার বিদ্যুৎ দফতরে যোগাযোগ করলেও মেলেনি কোনো সুরাহা। এলাকাবাসী বলছেন, অবিশ্বাস্য বিল, এটা কখনোই হতে পারে না। গোলামকে ভরসা যোগাচ্ছে এলাকার সাধারণ মানুষ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের খাইখন্দ গ্রামে। ধাইখন্দ গ্রামের বাসিন্দা গোলাম নবী খান। গোলাম সহ এলাকার প্রত্যেকেরই দাবি, এলাকার শিলাবতী নদীর গর্ভে বেশ কয়েক বছর আগে তলিয়ে গিয়েছে গোলামের একমাত্র বসত বাড়ি। তারপর থেকে গ্রামে মেয়ের বাড়িতেই উঠেছে গোলাম। বেশ কয়েক বছর আগে বিদ্যুৎ দফতর থেকে ইলেকট্রিক মিটার সংযোগ নিয়েছিলেন গোলাম।
হঠাৎ করে কয়েক বছর আগে গোলামীর প্রথম বিদ্যুৎ দপ্তরে বিল আসে 1,93,000 টাকা। সে বিল দেখে গোলাম দুশ্চিন্তায় পড়ে যান। সেই সময় বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করেছিলেন, লিখিত আবেদনও করেছিলেন তিনি। ফের আবার কয়েকদিন আগে হঠাৎ গোলামের কাছে বিল আসে 2,83,000 টাকা। জানিয়ে এই বিল দেখে চরম দুশ্চিন্তায় বৃদ্ধ গোলাম। ইতিমধ্যে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে লিখিত নিবেদন করেও মেলেনি কোনো সুরাহা। তবে গোলামকে এ বিষয়ে ভরসা যোগাচ্ছে গ্রামের মানুষজন। এখন দেখার বিপিএল তালিকাভুক্ত এই গোলামের বিষয় কি সমাধান সূত্র বেরোয়। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। চন্দ্রকোনা বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, 2010 সাল থেকে কোনো বিদ্যুৎ বিল মেটাননি ওই ব্যক্তি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন করায়ত্ত করার খেলা শেষ। এবার শুরু হয়েছে ভোটবন্দি। আর বিরোধীরা সেই এসআইআর এর নামে ভোটবন্দির খেলা প্রতি পদে পদে ধরিয়ে দিতে শুরু করেছে বেজায় বেকায়দায় নরেন্দ্র মোদীর সরকার। এবার তা প্রকাশ করে ফেললেন নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। সংসদে সরাসরি গালি দিয়ে ফেললেন তিনি। বুধবার বিরোধীদের চাপে অবশেষে লোকসভায় এসআইআর নিয়ে আলোচনায় বাধ্য হয় বিজেপির স্বৈরাচারী সরকার। সেখানে একের পর এক নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারের মুখোশ খুলতে থাকেন বিরোধী সাংসদরা। আর সেই তীর সোজা এসে বিদ্ধে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শেষ পর্যন্ত চাপে পড়ে নিজের বক্তব্য রাখার সময় সংযম হারান অমিত শাহ। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশ্নের জবাব দিতে গিয়ে বলে ফেললেন শালা। অমিত শাহ সংসদে দাঁড়িয়ে যে মেজাজ হারিয়েছেন তা তার গালাগালিতে স্পষ্ট। শাহের মুখ থেকে গালি বেরোতে প্রতিবাদে সরব হন বিরোধী সাংসদরা। পরে বিরোধীরা সকলে এই আচরণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করে জানান, অমিতদা, যেই আপনি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা জেতার স্বপ্ন দেখতে শুরু করলেন, অমনি আপনি আপনার মাথা আর জীবের সংযম হারালেন। চিল চিল, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, বাংলায় শুধু তৃণমূল। করজোড়ে প্রণাম করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই নরেন্দ্র মোদীর নামে ভুলে গেলেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক অনন্য বক্তৃতার সাক্ষী থাকলেও বুধবারের সংসদ। তমলুকের সাংসদের কীর্তিতে হেসে ফেললেন বিজেপি সাংসদরাও। সংসদের শীতকালীন অধিবেশন এসআইআর ইস্যুতে সরগরম। বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে একে একে কাত বিজেপি সাংসদরা। তাদের ভুলে ভরা বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সংসদে বিজেপিকে সমর্থন দেখাতে কমলা জ্যাকেট পরে হাজির হয়েছিলেন তমলুক সাংসদ। রীতিমতো বগলে হাত গুজে নিজের বক্তৃতা শুরু করেন। সেখানে বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রীর নাম নিতে শুরু করেন তিনি। বলেন, এখন একজন প্রধানমন্ত্রী রয়েছেন যার নাম, একটু থেমে নরেন্দ্র, আবার একটু থেমে বাজপেয়ী। তার এই বক্তব্য শুনে সচকিত পিছনের সারিতে বসা বিজেপির সাংসদরা রীতিমতো আটকে ওঠেন সাংসদ জগন্নাথ সরকার। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করে বলেন নরেন্দ্র মোদী। কিন্তু ততক্ষণে যা গন্ডগোল করার তিনি করেই ফেলেছেন। আর স্বভাবসিদ্ধ বিজেপি নেতাদের ভঙ্গিতেই নাম ভুল বলার জন্য তিনি কোনো ক্ষমাও চাননি, এমনকি নির্লজ্জভাবে। সংসদে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, রাজ্যে যে কজন বিএলও মারা গিয়েছেন তারা নিজেদের কারণে মারা গিয়েছেন, তারা কেউ এসআইআর এর জন্য মারা যাননি। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নিজেদের মতন করে রণকৌশল ঠিক করে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। এরই মাঝে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তৃণমূল যে ফেরার ক্ষমতায় আসবে তা নিয়ে প্রশ্নের তো অবকাশই নেই, উল্টে আসন সংখ্যাও জানিয়ে দিলেন তিনি। বললেন 230 থেকে 235টি আসনে জয়ী হবে তৃণমূল। গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দী ছিলেন বীরভূমের দাপুটি নেতা অনুব্রত মণ্ডল। গত বছর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন তিনি। তারপর থেকে ধীরে ধীরে ফের রাজনীতিতে ফিরেছেন। 26-এর নির্বাচনকে পাখির চোখ করে এলাকায় সভাও করেছেন অনুব্রত। মঙ্গলবার বীরভূমে একটি সভা করেন তিনি। সেখান থেকেই 26-এর নির্বাচনের ভবিষ্যৎবাণী করেন কেষ্ট। বললেন, চ্যালেঞ্জ করলাম 230 থেকে 235 আসন জিতবে তৃণমূল। ফের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। সভা থেকে বিরোধীদের নিশানা করে অনুব্রত আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, মুখ্যমন্ত্রী না হলে আমাদের রাজ্যে অন্ধকার নেমে আসবে, কালো দিন নেমে আসবে। যে ভুলটা আমরা কেউ করব না। আমরা আবার তাকে 26-এর ভোটে জিতিয়ে আনবো। এদিন এসআইআর নিয়েও সুর চড়ালেন অনুব্রত। বললেন, ওরা এসআইআর এনআরসি করে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে ফেলে ভাবছে বাংলাকে দখল করবে।
জীবনেও তা হবে না। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলানাথ ঘোষের ছেলে। কোনো ক্রমে বেঁচে গিয়েছেন তিনি। এসএসকেমে চিকিৎসা চলছে তার, পরে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়ি ফিরে ফের একবার ভোলা ঘোষ বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, সবটাই পরিকল্পনা। তিনি গাড়ির সামনে বসেছিলেন চালকের পাশে, পিছনে ছিল তার ছেলে। ঘাতক গাড়িটি কে চালাচ্ছিল সেটাও দেখতে পেয়েছিলেন তিনি। এদিনের দুর্ঘটনায় তার ছোট ছেলের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। পুত্র শোকে তার স্ত্রীর ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন ভোলা। সে কারণে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। সেখানে গিয়ে ইতিমধ্যে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। কে পরিকল্পনা করেছেন, কারা তাকে সরাতে চাইছেন, সেই সব অভিযোগপত্রে লিখে দিয়ে এসেছেন তিনি। ভোলানাথের দাবি, ঘাতক 10 চাকার ট্রাকটি কে চালাচ্ছিলেন সেটা স্পষ্ট দেখতে পেয়েছেন তিনি। ভোলানাথ জানান, আলিম নামে এক ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন। তিনি বলেন, আমি 100% নিশ্চিত গাড়িতে আলম ছিল, কালো জ্যাকেট পরেও চালাচ্ছিল, আমি দেখতে পেয়েছি। যেহেতু তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল, তাই অনেক দিন থেকেই তাকে খুন করার চেষ্টা চলছিল বলে দাবি করেছেন ভোলা। এদিন সকালে দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভোলানাথ বলেন, বয়ারমারি পার হয়েছি, ওই লরিটা সামনে যাচ্ছিল, আমাদের গাড়ি এগোচ্ছিল, ডাইরেক্ট এসে আমাদের গাড়িতে মারল। তারপর আমার গাড়ি জলে চলে গেল, অজ্ঞান হয়ে গেলাম। পুলিশের তদন্তেই তিনি ভরসা রাখছেন, আসল দোষীকে গ্রেফতার করা যাবে বলেই আশা রাখছেন তিনি। বলছেন, আমার আর কোনো ভয় নেই, কারণ আমার আর হারানোর কিছুই নেই। বনগাঁ গার্লস স্কুলের 8ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ স্কুলের 4র্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ, স্কুলে ভাঙচুর, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা বাসিন্দাদের। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করা হয় বনগাঁ এবং বাগদা রোড। বুধবার সন্ধ্যার পর পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। তখন পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার স্কুল শেষ হবার পর 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ওই কর্মীর নাম টুরে সাধু। জানাজানি হতে স্কুলের স্থানীয়রা এসে বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর চালায়। ওই অস্থায়ী কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযোগ, উত্তেজিত ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষজন ভাঙচুর চালায় এবং শাস্তির দাবিতে বনগাঁ বাগদা সড়কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, ওই অস্থায়ী কর্মীকে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় পুলিশ। শুধু তাই নয়, এলাকার মানুষ ওই অস্থায়ী স্কুলের কর্মীকে তাদের হাতে বিচারের জন্য ছেড়ে দেওয়ার দাবি জানায়। পরে এই ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষিকার নিঃশর্ত ক্ষমা দাবি করে তারা। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ চলার পর বুধবার সন্ধ্যা নেমে আসে। পুলিশের পক্ষ থেকে বারংবার অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয়। এদিকে বিক্ষোভকারীরা স্কুলের শিক্ষিকাদের বাড়ি যেতে বাধা দেয়। বাধ্য হয়ে পুলিশ বল প্রয়োগ করে। এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ প্রতিবেশী যুবকের, হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নৈহাটিতে। পুলিশ তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম শুভ মজুমদার। কিন্তু কি কারণে ওই আক্রমণ সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে বলে খবর। গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ির সদস্যদের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। আক্রান্ত কিশোর হাসপাতালে ভর্তি, তার শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। পুলিশ সূত্রে খবর, নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত বোরা কালীতলা এলাকার বাসিন্দা ওই যুবক। ওই এলাকারই বাসিন্দা 8ম শ্রেণীর ছাত্র দেবাংশু সরকার। মঙ্গলবার রাতে শুভ সরকার ওই কিশোরকে পাকড়াও করেছিলেন। অন্যেরা কিছু বুঝে ওঠার আগে ধারালো অস্ত্র দিয়ে তাকে পরপর কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়েছিল 8ম শ্রেণীর ওই ছাত্র। অতর্কিতে ওই হামলায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কোনো রকমে ওই কিশোরকে হামলাকারীর হাত থেকে উদ্ধার করা হয়। সেই সুযোগে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। রক্তাক্ত ওই ছাত্রকে দ্রুত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ছাত্রীর বাড়ি থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্তের খোঁজে শুরু করে তল্লাশি। রাতে এলাকারই একটি বাগান থেকে ওই যুবককে পাকড়াও করা হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত কিশোরের পরিবার। কিন্তু কি কারণে এই হামলা? ওই যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুভ মজুমদার মানসিক ভারসাম্যহীন। কিন্তু তিনি অস্ত্র পেলেন কোথা থেকে সে প্রশ্ন উঠছে। পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টি তদন্ত করছে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।